ওপার বাংলায় পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের মসনদে আসছে খালেদা জিয়ার দল বিএনপি। 20 বছর পর ফের সরকার গড়তে চলেছে বিএনপি। খালেদা জিয়ার দল বিএনপি 212 আসন পেয়ে ম্যাজিক ফিগার ইতিমধ্যেই পার করেছে। ম্যাজিক ফিগারের থেকেও অনেকটা দূরে এগিয়ে গিয়েছে বিএনপি জোট। অন্যদিকে জামাত পেয়েছে 70টি আসন। জামাত সহ 11 দলের জোট তারা মুখ থুবড়ে পড়েছে। জামাত এবং ছাত্র আন্দোলনের আতুরঘর থেকে আসা জাতীয় নাগরিক পার্টির জোট মুখ থুবড়ে পড়েছে এবারের ভোটে। বাংলাদেশে তারেক রহমান তার উপর কতটা ভরসা করতে পারবে নয়াদিল্লি? मैं इस वक्त खड़ा हूँ बांग्लादेश के इलेक्शन कमीशन के सामने और यहीं पे सारी एक्टिविटी हो रही थी। पूरी रात भर यहाँ पे नंबर आ रहे थे, रुझान आ रहे थे और अब ये साफ है कि अगली सरकार बीएनपी बनाएगी। तारिक रहमान अगले प्रधानमंत्री होंगे। जमात के इतने नंबर नहीं आए हैं जितने उनने कैंपेन करे थे, पर कहीं ना कहीं पार्टी के लिए एक बड़ी जीत इसलिए क्योंकि ऐतिहासिक रूप से इतने नंबर उनके कभी नहीं आए हैं। ये पहला इलेक्शन था हसीना सरकार के जाने के बाद और यहाँ पे लोगों से हमने बात की और सारे लोगों ने यही कहा कि वो उम्मीद करते हैं कि अगली सरकार इकोनॉमिक स्टेबिलिटी लाएगी और वो चाहेंगे और एक तरफ से जो रिफॉर्म प्रोसेस इस देश में चल रहा है उस पर फोकस करें, जैसे एक तरफ से इकोनॉमिक स्टेबिलिटी लाकर। पर यहाँ पर जो सबसे बड़ी डेवलपमेंट इलेक्शन या चुनाव को लेकर हुई, जो चुनाव थे वो वायलेंस फ्री थे, जो इस देश के लिए एक बड़ी बात है। ज़्यादा एक तरफ से रिपोर्ट्स नहीं आई, कुछ रिपोर्ट्स ज़रूर थी, पर कहीं ना कहीं बड़ा फोकस यही था कि पीसफुल इलेक्शन हो जाए इस देश में। अब देखने वाली बात ये होगी कि बीएनपी सेलिब्रेट कैसे करेगी और बीएनपी बड़ी चुनौतियों को कैसे डील करेगी। वीडियो जर्नलिस्ट नीरज पटेल के साथ सिद्धांत सिब्बल, जी मीडिया, ढाका, बांग्लादेश। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজ রুম থেকে। সরাসরি একটু মৌমিতার কাছে যাব। মৌমিতা, জামাতের কট্টরপন্থা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, তার জায়গায় বিএনপির সবাইকে নিয়ে চলার বার্তাকেই বেছে নিল বাংলাদেশের মানুষ। কোথাও কি মোহাম্মদ ইউনূসের আমলে যে অরাজকতা চলেছে গোটা বাংলাদেশে, সংখ্যালঘু নিধন, তার থেকে মুক্ত হতে চাইছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ? একেবারেই সেটাই। কারণ দেখো, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা বাংলাদেশের মানুষ কখনোই ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ক্রমাগত ভারত বিরোধিতার যে জিগির তোলা হয়েছিল বিগত 17 মাসেরও বেশি সময় ধরে, যেভাবে দেখা গিয়েছিল যে হঠাৎ এক সময়ে নিষিদ্ধ থাকা একটা অর্গানাইজেশন তারা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য যেভাবে পাকিস্তানকে ওপেন একদম ছাড় দিয়ে দিয়েছিলেন, জঙ্গি উগ্রবাদীদের একেবারে খেলার জায়গা হয়ে গিয়েছিল একটা গোটা দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বিএনপির সামনে কড়া বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে একটা নৈরাজ্যের দেশ হয়ে রয়েছে, সেটা গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে প্রতিষ্ঠিত। সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরলেন এবং যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, বাংলাদেশের মানুষ তাদের ওপর ভরসা করলো, সেখানে তারেক রহমানদের দল অনেকটাই দায়িত্ব তাদের বেড়ে যায়, তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে সব থেকে কাছের দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে সম্পর্ক সঠিক রাখা কিন্তু বিএনপির কাছে অবশ্যই প্রথম প্রায়োরিটি হবে। অন্যদিকে খুব স্বাভাবিকভাবে যে সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই জায়গায় ডক্টর ইউনূস যা করেছিলেন, উপদেষ্টাদের যা কীর্তি, সব মিলিয়ে বাংলাদেশের এই অস্থিরতা, সেই অস্থিরতাকে মোকাবিলা করা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে সম্পর্ক সঠিক রাখা, সবার ঐক্য প্রতিষ্ঠা করার কথা যেটা তারেক রহমান দেশে ফিরেই 300 ফিটের রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলেন, সেই জায়গায় তারেক রহমান কতটা সফল হতে পারবেন সেদিকে তো গোটা বিশ্ব তাকিয়ে থাকবে। এর পাশাপাশি মৌমিতা, আরও একটা প্রশ্ন এই মুহূর্তে খুব বড় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের পিছনে যে নিষিদ্ধ তকমা, সেই তকমা কি এবার উঠতে পারে বা সেই সম্ভাবনা কি তৈরি হচ্ছে ধাপে ধাপে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণভাবে তারেক রহমানকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে তিনি কিন্তু সচেতনভাবে বলেছেন
সম্প্রতিও একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি মনে করেন না কোনো রাজনৈতিক দলের কর্মসূচি স্থগিত রাখা উচিত বা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ থাকতে পারে। মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি হিসেবে খালেদা জিয়া তিনি নিজে একসময় মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মানুষ দুটি দলকেই চেনেন এবং বেছে নেন, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। জামাতের যে সেখানে কোনো স্থায়ী হবে না বা ঠাঁই হবে না, সেটা কিন্তু গতকাল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট সেটাই স্পষ্ট করেছে। তারেক রহমান এবার শেখ হাসিনার যে বার্তা, যেটা জি24 ঘন্টার মাধ্যমেই শেখ হাসিনা জানিয়েছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তিনি আশা করবেন যে তারেক রহমান এই ধরনের সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষিদ্ধর যে তকমা, সেই তকমা তুলে নেওয়া হোক। কারণ রাজনৈতিক দল সবসময় চাইবেন তার উল্টো দিকে একজন স্ট্রং অপোনেন্ট, সেই জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন কিনা সেটা অবশ্যই তার কৌশলী একটা অবস্থান তো হবেই। একবারই মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর। স্নেহাশিস বাবু, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত। মমিতা, তোমার প্রশ্ন স্নেহাশিস বাবুকে। স্নেহাশিস, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পর্যবেক্ষণ করছেন, এই মুহূর্তে আপনি কি মনে করেন ভারতের সঙ্গে বিএনপি তারেক রহমানের কূটনৈতিক এই যে সম্পর্ক, সেই সম্পর্ক কেমন হতে চলেছে এবং তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে? ধন্যবাদ মৌমিতা, তোমার বিশ্লেষণ শুনছিলাম, তুমি একদম যথার্থভাবে বিশ্লেষণ করেছো এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি। এখন তোমার প্রশ্ন আমার কাছে ভারতের সঙ্গে সম্পর্ক। দেখো, আমরা ইতিমধ্যেই একটা জিনিস দেখেছি যে বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজে ঢাকায় গিয়েছিলেন এবং তখন তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এইটা কিন্তু একটা বড় একটা সংকেত দিচ্ছে। এবং আমরা শুনেছি, এর সত্য মিথ্য বলা আমার কাছে সম্ভব নয়, যে লন্ডনে আসার আগে তারেকের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা যোগাযোগ করেছিলেন। স্বাভাবিকভাবে বাংলাদেশে একটি ভোট, যে ভোটের মোটামুটি মান্যতা রয়েছে, সেই ভোটে যখন জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছেন তখন ভারতের বিএনপির সঙ্গে সংযোগ রাখাটা উচিত। এবং আমার এটা ব্যক্তিগত মত যে দীর্ঘদিন ভারতের মানুষ, ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বলতে শুধুই খানিকটা আওয়ামী লীগ বুঝতেন, সেইটা যে সঠিক ছিল না এবারেও বোঝা যাবে। এবং তারেক রহমানও যেটা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক, সর্বোচ্চ সম্পর্কের ইঙ্গিত তিনি দিয়েছেন। ফলে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের সঙ্গে ভারত স্বাভাবিকভাবেই যে একটা ভালো সম্পর্ক রাখবে, এটা অবশ্যই মনে করা হচ্ছে। তবে একটাই বিষয়, যে আগের বিএনপি আমলে বাংলাদেশের ভূমি ভারতের যারা মানে যে সমস্ত উগ্রবাদী সংস্থা, উগ্রপন্থী সংস্থার ভূমি হিসেবে, কর্মক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল, যেটা শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশের ভূমিকে আমরা ভারত বিরোধী কোনো হিংসাত্মক কাজের জন্য ব্যবহার করতে দেব না। এইবার এখন দেখা দরকার যে এই নবনির্বাচিত বিএনপি সরকার পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ভূমি ভারত বিরোধী এবং ভারতের যে উগ্রপন্থী সংস্থার আশ্রয় হিসেবে এটা তারা সেটা দিচ্ছেন কিনা, নাকি একেবারেই তারা বলছেন না ভারত আমার বন্ধু রাষ্ট্র, ভারত বিরোধী কোনো রকম কাজ আমরা করব না। এর ওপরে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা দাঁড়াবে, কিন্তু মোটামুটিভাবে সম্পর্ক ভালোই হবে বলে আমাদের ধারণা। প্রত্যাশা তো সেটা থাকবে স্নেহাশিস দা, কিন্তু আরও একটা প্রশ্ন শুধু করতে চাইবো যে শেখ হাসিনা, আপনি হয়তো দেখেছেন যে সম্প্রতি আমাদের যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তিনি চাইবেন যে বিএনপি ক্ষমতায় এলে তাদের ওপর থেকে যে স্থগিত বা নিষিদ্ধ হওয়ার যে তকমা, সেই তকমা তুলে নেওয়া। এক্ষেত্রে কি শেখ হাসিনাও পাল্টা একটা কৌশলী অবস্থান নিয়েছিলেন এবং তারেক রহমান তিনি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন? মানে আওয়ামী লীগের জন্যও কি এটা একটা পার্ট 2 হতে চলেছে বিএনপির এই জয়? দেখো মৌমিতা, এটা কিন্তু দুজনেই তারেক রহমান বিএনপি নেতা, তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে সমস্ত রাজনৈতিক দলকেই রাজনৈতিক কাজকর্ম করতে দেওয়ার পক্ষপাতী। তার কারণ আজ একটি দলের নিষিদ্ধ হয়েছে, কালকে অন্য কেউ ক্ষমতায় এলে আমাদেরও নিষিদ্ধ করবে। আমি যতদূর দেখেছি ওনার মন্তব্য আমার এইটা মনে হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও কিন্তু তিনি আশা প্রকাশ করেছিলেন যে তারেকের প্রতি একটা শুভেচ্ছা বা আস্থাও মোটামুটি খানিকটা হলেও দেখিয়ে, মানে দুই নেত্রীর মধ্যে যে একটা সম্পর্ক, যে কেমিস্ট্রি বলতে আমরা যেটা বুঝতাম, সেটার থেকে কিন্তু তারেকের প্রতি তার বক্তব্যে আমার মনে হয়েছে কোথাও একটু একটা কোমলতা আছে। এবং তাতে বলেছিলেন যে উনিও আশা করেছিলেন যে আওয়ামী লীগের প্রতি তাদের যে নিষিদ্ধ ঘোষণাটা উঠে যাবে।
এখন কবে এটা উঠবে, একদিন না একদিন তো উঠতেই হবে। অনেকগুলো মামলা রয়েছে, শুধু নিষিদ্ধ হলে হবে না। যেমন তারেকের বিরুদ্ধেও অনেকগুলো মামলা ছিল, সে মামলা তুলে নেওয়া হয়েছে। সেরকম আওয়ামী লীগ নেতা নেত্রীদের বিরুদ্ধেও অনেক মামলা আছে, অনেকে জেলে আছেন। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যা করেছিল সেটার থেকে বিএনপি কতটা সরে আসে আওয়ামী লীগের দিকে এবং আওয়ামী লীগকে কতটা পরিসর দেয়, স্পেস দেয়, সেইটা দেখবার। আদতে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগই, কারণ কতটা পরিষদ দিলে আবার আওয়ামী লীগ তাদের ক্ষমতায় চলে আসে, নাকি আবার একটু পরিষদ দিলে জনমত তাদের পক্ষে ভালোই বলবে, এইটা খানিকটা দেখার। তবে এক্ষুনি যে আওয়ামী লীগ মানে আবার ওদের নিষিদ্ধ উঠে গেলে তারা এক্ষুনি এসে এক্ষুনি যে আবার ক্ষমতায় আসতে পারবে তা তো মনে হচ্ছে না। আর একটা কথা আমার এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমরা জুলাই আন্দোলন থেকে যে সমস্ত ছাত্র নেতা উঠে এসেছিলেন এনসিপির, তাদের যে খুব একটা কিছু জায়গা নেই, বেশিরভাগই মুখ এবং থুবড়ে পড়লেন। বেশিরভাগই মুখ থুবড়ে পড়লেন, একজন বা দুজন ছাড়া মোট 7 জন তারা লড়াই করেছিলেন। অর্থাৎ তাদের যে নতুন অন্তর্বর্তী সরকারে তাদের যে ধরনের প্রভাব প্রতিপত্তি আচরণ ছিল, সেইটা নির্বাচিত নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকছে না। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেবাশিস দা, দ্বিতীয় অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ হচ্ছে- আপনাকে। আপনার সঙ্গে আবার পরবর্তী ক্ষেত্রে আমরা যোগাযোগ করব। একেবারে, এবং সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশে সেটা কোন দিকে গড়ায় অতি অবশ্যই এই মুহূর্তে আমাদের নজর থাকবে এবং সেই আপডেটও জানাবো। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর বাংলাদেশের এই ভোটের ফল নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি প্রতিক্রিয়া শোনাবো। এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, বিএনপি সরকার করবে, কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতন্ত্রের অধিকারে, তাকে তো আমি শুভেচ্ছা জানাবই। আর সেটাও আশা করব যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানকার মানুষ যাচ্ছেন, খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে, বাংলাদেশে শান্তি আসবে, আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।